My name is Gabriel. I'm an angel. I'm an angel. See the wings? I'm normally only in charge of saving people from texting and driving. Wait. You wanted to have wealth and success? Now look at you. Dad! It's Jeff! গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুব সম্প্রতি রিলিজ বা একটা নতুন হলিউড সিনেমা সম্পর্কে জানতে চলেছি। সিনেমাটির নাম হচ্ছে গুড ফরচুন এবং এই সিনেমাটিতে আমরা জন উইক খ্যাত অভিনেতা কিয়ানু রিভসকে সম্পূর্ণ ভিন্ন টাইপের এবং একেবারে নিরীহ চরিত্রে দেখতে পাবো। খুবই ইন্টারেস্টিং এবং লেটেস্ট একটা সিনেমা। IMDb রেট যথেষ্ট ভালো, 10.6.5। চলো আমরা এনজয় করে আসি সিনেমাটা ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা আর্জ নামের একটা ছেলেকে দেখতে পাই। আর্জের আজকে ঘুম ভাঙে অনেক দামি একটা গাড়ির ভেতরে। তো আর্জ তো চমকে যায়, ভাই এটা কার গাড়ি, গাড়ির ভেতরে আমি রয়েছি। তো এরপর আর্জ যখন সেই অটোমেটিক গাড়িতে হোম বাটনটা ক্লিক করে তখনই ওই গাড়িটা অটোমেটিক্যালি একটা আলিশান বাড়িতে নিয়ে যায়। তো আর্জ সেখানে গিয়ে জেফ নামের একজনকে দেখে আর জেফ তখন তাকে অবাক করে দিয়ে বলে, স্যার আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। তো এই কথা শুনে আর জেফকে জিজ্ঞাসা করে, ভাই এটা কার বাড়ি? জেফ বলে, স্যার এটা তো আপনার বাড়ি। আর কি হয়েছে আপনার? আপনি কিছু চিনতে পারছেন না, বুঝতে পারছেন না? কিন্তু আর্জের এই সব কিছু বিশ্বাসই হচ্ছিল না। তো এরপর সে দোতলাতে যায়, যেগুলো আসলে কি হচ্ছে। তো আর্জ ওপরে দেয়ালে গিয়ে এমন কিছু ছবি টানানো দেখে যেগুলো সে জীবনে তোলেইনি, ওসব জায়গায় সে জীবনে যায়নি, অত টাকা তার ছিলই না জীবনে। তো তখন এখানে গ্যাব্রিয়েল নামের একজন স্বর্গের অ্যাঞ্জেল আসে, মানে আমাদের কিয়ানু রিভস। তো গ্যাব্রিয়েল আর্জকে বলে, আসলে হয়েছে কি, আমি তোমার জীবনের সাথে তোমার যে অ্যাসিস্ট্যান্ট একটু আগে দেখা হলো ওর জীবনটা পরিবর্তন করে দিয়েছি। তো এখানে মজার ব্যাপার হচ্ছে বর্তমানে জেফ যে আর্জের অ্যাসিস্ট্যান্ট সে মূলত এই আর্জের বস ছিল এবং আর্জের জীবন অনেক খারাপ ছিল, অনেক কমপ্লেন করতে। এই জন্য গ্যাব্রিয়েল মানে ওই আমাদের কিয়ানু রিভস করেছে কি, ওর জীবনটা চেঞ্জ করে দিয়েছে ওর বড় লোকের সাথে বা বসের সাথে, যাতে ও বুঝতে পারে যে কারো জীবনে সুন্দর নয়, সবার জীবনেই কষ্ট আছে, সবারই যার যার সমস্যা রয়েছে। এবং গ্যাব্রিয়েল মানে এই অ্যাঞ্জেল শিওর যে আর্জ আগামী 1 সপ্তাহের মধ্যে তার পুরনো লাইফে ফিরতে চাইবে, কারণ যত বড় লোক যত টাকা তত বেশি প্যারা। কিন্তু সারা জীবনের গরিব আর্জ এই আলিশান জীবনযাপন পেয়ে তো খুব খুশি, সে আরো আরামায়েশে দিন কাটাতে থাকে। আর এরপর আর যখন পুলে গোসল করছিল তখন গ্যাব্রিয়েলকে মনে করিয়ে দেয় যে তুমি কি ফেরত যাচ্ছ না, তোমার কি জীবন সত্যি ভালো লাগছে? আর্জ বলে, আরে ভাই তুই কি জানিস আমার আগের জীবন কেমন ছিল, আমি কিভাবে এই সব ছেড়ে ওই আগের জীবনে ফিরে যাব। তো এরপর কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে, আমরা আর্জের পুরনো জীবনের দৃশ্য দেখি। তো আর্জ গাড়ি ড্রাইভ করছিল আর মোবাইলে মেসেজ করছিল, আর তখন গ্যাব্রিয়েল তার পেছনেই বসেছিল। আর ওই সময় গ্যাব্রিয়েল যদি সময় মতো আর্জের ধ্যান গাড়ির সামনে না দিতে তাহলে আর্জ মারা পড়তো। তো অ্যাকচুয়ালি স্বর্গ থেকে অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলকে পাঠানো হয়েছে এই জন্য যাতে মানুষ এই মোবাইল টিপতে গিয়ে অ্যাক্সিডেন্ট না করে, মানে মানুষদেরকে বাঁচানোর জন্য। তো যাই হোক, এরপর আর্জ করে কি একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় যেখানে অনেক লম্বা লাইন ছিল। আর আর্জ মূলত টাস্ক সার্জেন্ট নামে একটা প্ল্যাটফর্মের হয়ে কাজ করতো। আমি বিষয়টা বুঝিয়ে বলি, ধরো তোমার উপজেলায় কেন্দ্রিক একটা সফটওয়্যার রয়েছে, মানে পাঠাও রাইডারদের মতো অনেকটা, মানে তোমাকে একটা কাজ করতে অর্ডার করলো যে আমার জন্য অমুক জিনিস কিনে নিয়ে আসো, তুমি সেটা কিনে নিয়ে যাবে, তোমাকে ডলার দেবে। তো যাই হোক, মানে এরকম ছোট ছোট কাজ করে আর্জ টাকা উপার্জন করে। আর তবে সে কলেজ লাইফে অনেক ভালো স্টুডেন্ট ছিল, ডকুমেন্টারি করা শিখেছে, কিন্তু লম্বা সময় ধরে আর্জ কোনো কাজই পাচ্ছে না। আর এই কারণে তার এইসব অদ্ভুত অদ্ভুত কাজ করে উপার্জন করতে হচ্ছে। তো যাই হোক, আজকেও সে অন্য কারোর জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর এই কাজটা কমপ্লিট করতে পারলে সে টাকা পাবে। কিন্তু আর্জ আজকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও ওর সিরিয়াল আসে না। আর লাস্টে দোকানদার এসে বলে যে আমাদের শপের মাল সব শেষ হয়ে গিয়েছে, আজকে আর হবে না। তো আর্জকে যে লোকটা কাজ দিয়েছিল সেই লোকটা তখন অর্ডার ক্যান্সেল করে দেয়, যে কারণে আর্জ এত কষ্ট করে কোনো টাকা পায় না। আর গ্যাব্রিয়েল দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। আর এই কাজের পাশাপাশি আর্জ অন্য একটা কাজও করে। আর সে যখন কাজ করছিল তখন
এলেনা নামের একটা মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে। আর এলেনা আর্সকে জিজ্ঞাসা করে তোমার এখানে কাজের অবস্থা কেমন, তুমি কি এই কাজে খুশি? তো মূলত এলেনা শ্রমিকদের একটা ইউনিয়ন সংগঠন করতে চায় যাতে সমাজে শ্রমিকদের জন্য কিছু পরিবর্তন আসে। বাট আর্স বলে এই সমাজে কোনো কিছুই পরিবর্তন হবে না, হয়তো তুমি তোমার সময় আমার সময় নষ্ট করো না। আর সত্যি কথা বলতে আমরা আমেরিকাকে যা মনে করি, বাস্তবে আমেরিকা অত সহজও না। ওইখানে শুয়ে বসে থাকার কোনো সিস্টেম নেই, প্রচুর খরচ, প্রচুর কাজ করতে হয় সবারই। তো যাই এরপর রাতের বেলা দোকানে আর্জের সাথে এলেনার আবার দেখা হয়। আর আর্জ বেশ ক্লান্ত ছিল, ওর ঘুমও ঠিকভাবে হয়নি। তো দুজনের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল তখন দূর থেকে গ্যাব্রিয়েল এগুলো দেখছিল। আর তারপর আমরা দেখতে পাই আর্জ কাজ শেষে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আর আর্জ গাড়িতে এজন্যই ঘুমায় কারণ রুম ভাড়া করে থাকার মতো টাকা তার নেই। আর ঠিক তখনই আর্জের বাবা কল করে, আর সে তার বাবাকে মিথ্যা বলে যে সে একটা ফ্ল্যাট নিয়েছে, সে খুব ভালো আছে, মানে কষ্ট করে এভাবে ইন্ডিয়াতে টাকা পাঠায় আর কি। তো যাই হোক আর্জ ঘুমানোর জন্য মোবাইলে একটা পডকাস্ট চালায়, কিন্তু ওই পডকাস্টে যে অ্যাড আসে সেটা সরানোর জন্য $6 চায়। তো এই জন্য ও পডকাস্টটাই বন্ধ করে দেয়, মানে এই হচ্ছে ওর জীবন। আর দূর থেকে এগুলো যখন গ্যাব্রিয়েল দেখে তখন ওর আর্জের জন্য অনেক মায়া হয়। আর পরের দিন আমরা গ্যাব্রিয়েলকে স্বর্গের অ্যাঞ্জেলদের সাথে মিটিং এ দেখি, এবং এখানের প্রত্যেকটা অ্যাঞ্জেলের ভিন্ন ভিন্ন দায়িত্ব ছিল, এবং এখানে ইন্ডিয়ান অ্যাঞ্জেলও তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক এইখানে গ্যাব্রিয়েল হচ্ছে এমন একটা অ্যাঞ্জেল যে কিনা মানুষদের সাহায্য করে নর্মালি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো, কিন্তু ওর ইচ্ছা হচ্ছে যে যেসব মানুষ হতাশ তাদেরকে আলোর পথ দেখানো। আর এই জন্য সে তার যে অ্যাঞ্জেলদের ম্যানেজার যার নাম হচ্ছে মার্থার, তার সঙ্গে দেখা করে এবং বলে আমি একটা পথভ্রষ্ট আত্মাকে বাঁচাতে চাই। তো এই কথা শুনে মার্থার বলে এটা খুব কঠিন কাজ, এই কাজ তোমাকে দিয়ে হবে না, কিন্তু তোমাকে প্রথমে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যে তার জীবন নিয়ে চিন্তিত কিন্তু তার মোটিভেশন আছে বড় হওয়ার, তাকে তুমি সাহায্য করতে পারো। কিন্তু সব কাজ কিন্তু সহজ হয় না, সহজে তা কাউকে সবকিছু দিও না। তো গ্যাব্রিয়েল তখন বলে হ্যাঁ আমি এরকম একজনকে জানি যে জীবন অনেক কষ্ট করছে। তখন মার্থার বলে তবে তারপরে এটা তোমার কাজ না, আর তোমার এখন ফার্স্ট কাজ হচ্ছে এলেনা নামে একটা মেয়ে রয়েছে, ওকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে, নয়তো ওর জীবন অনেক ঝামেলা হয়ে যাবে। কিন্তু আজকে গ্যাব্রিয়েলের মনোযোগ তো ছিল আর্জের উপর, তো এই জন্য সে এলেনাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে যায় না। আর অ্যাক্সিডেন্ট তো হয় ঠিকই, কিন্তু খুব একটা বেশি ক্ষতি যে এলেনার হয়েছে তা না। কিন্তু এলেনার আর্জের আজকে ডেটের কথা ছিল, কিন্তু সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় 15 দিন পরে তারা ডেট করবে। আর এইদিকে আর্জ তো না ঘুমিয়ে পুরো দিন কাজ করেছে। আর তারপর সে আরেকটি কাজ পায়, সেটা হচ্ছে জেফ নামে এক ধনী ব্যক্তির বাড়িতে টাস্ক করতে হবে। তো ও যখন কাজ করতে যায় তো আর্জ ওই বাড়িতে গিয়ে দেখে যে জেফের বাড়ির গ্যারেজ পরিষ্কার করতে হবে, এবং সে দেখতে পায় জেফ অনেক ধনী, অনেক আরামায়েশের জীবনযাপন করছে। এবং আমরা দেখি জেফ 3 মিনিটের জন্য পুলে ঠান্ডা পানিতে নামে, আবার 15 মিনিট গরম হয়, মানে লাইফটাই মজার। আর ওইদিকে আর্জ অল্প সময়ের মধ্যে কষ্ট করে জেফের গ্যারেজ অনেক ভালো মতো পরিষ্কার করে দিয়েছে। তো জেফ তখন খুশি আর্জকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, আমি তোমাকে 5 স্টার রেটিং দেবো। আর এই সুযোগ পেয়ে আর্জ জেফকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি সব কাজ একাই হ্যান্ডেল করেন, আপনার কি কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে? আমি যেহেতু অনেক ভালো কাজ করেছি আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো জেফ তখন বলে যেহেতু এই ছেলে কিছু করতে চাইছে তাহলে একটা চান্স দেই, এবং জেফ আরজেকে তখন বলে তুমি 1 সপ্তাহের জন্য ট্রায়াল দিতে পারো। তো যাই হোক আর্জ জেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বেশ ভালোভাবেই কাজ করছিল, এবং আর্জ জেফের খাবারের ব্যবস্থা থেকে শুরু করে পার্টি অ্যারেঞ্জ সবকিছু ভালো মতো করে। আর জেফ যেহেতু অনেক ধনী ছিল সে $2,50,000 মানে ঘড়িই পড়তো, মানে যেটার দাম তো প্রায় 3 কোটি টাকা। তো যাই হোক জেফ আর্জের কাজে এত খুশি হয় যে সে আর্জকে তার কোম্পানির কার্ড দিয়ে দেয় এবং বলে তোমার যেসব কাজ করতে বলি এখান থেকে তুমি খরচ করবে, এই কার্ড থেকে খরচ করবে। তো যাই হোক এই চাকরিটা পাওয়ার পরে আর্জের জীবন মোটামুটি ভালোই কাটছিল, সে এখন গাড়িতে নয় জেফেরই বাড়ির একটা রুমে থাকে। তো আর্জ মোটামুটি খুব ফুর্তিতে রয়েছে, এবং এরই মধ্যে যে এলেনা নামের যে মেয়েটা ছিল না ওর সাথে যে ডেটিং এর কথা ছিল 15 দিন পরে, সেই ডেটিং এর টাইম এসেছে। তো আর্জ যখন এই কথা ওর বস জেফকে বলে, জেফ বলে আরে তুমি এই ময়লা পুরনো শার্ট পরে ডেটে যাবে, আমার একটা জ্যাকেট আছে সেটা পরে যাও, সেটা আমার একটু ছোট হয় কিন্তু তোমার জন্য পারফেক্ট হবে। আর এরপর জেফ করে কি আর্জকে একটা রেস্টুরেন্টের নাম বলে, কিন্তু আর্জ বলে আমি আপনার লেভেলের রেস্টুরেন্টে যেতে পারবো, কিন্তু জেফ বলে ওখানে অল্প দামে অনেক ভালো খাবার পাওয়া যায়, কিন্তু বুঝতে হবে জেফের জন্য যেটা অল্প দাম সেটা আমাদের জন্য কোন লেভেলের হতে পারে। তো যাই হোক আর্জ করে কি জেফের বলা রেস্টুরেন্টে এলেনের সঙ্গে ডেটে যায়। তো জেফ করে কি 2টা ডিশের কথা বলেছিল যে ওই 2টা ডিশ অর্ডার করবে খুব ভালো, কিন্তু ওই 2টা ডিশের যখন দাম জিজ্ঞাসা করে ওদের দুজনের চোখ কপালে উঠে যায়। আর এই জন্য তারা রেস্টুরেন্টের সবচেয়ে কম দামি খাবারটা অর্ডার করে, মানে এইভাবে বলে রেস্টুরেন্টের সবচেয়ে কম দামি খাবারটা দেন। তবে কম দামি খাবারের যখন বিল আসে ভাই ওরা তো মনে করো পাগল হয়ে যায়, মানে প্রায় 40,000 টাকা বিল এসেছে। আর আর্জের কাছে তো এত টাকা ছিলই না, তো সে বাধ্য হয়ে মান সম্মান বাঁচাতে জেফের দেওয়া কার্ডটা অফিসের কার্ডটা ইউজ করে রেস্টুরেন্টে বিল পেমেন্ট করে। তো পরের দিন জেফ যখন দেখে তার কার্ড থেকে পেমেন্ট করে রেস্টুরেন্টে বেতন দেওয়া হয়েছে তখন সে রেগে যায় এবং আর্জকে বলে তুমি নিজের খাবারের বিল প্রেমের বিল আমার কার্ড ব্যবহার করে দিয়েছো। এই কথা শুনে আর্জ বলে স্যার আমি আপনাকে বলতে যাচ্ছিলাম আসলে আপনি আমাকে যে রেস্টুরেন্টে পাঠিয়েছিলেন 40,000 টাকা বিল এসেছে, তো আমি কি করবো, আমার কাছে নাই কোনো টাকা, তখন বাধ্যতামূলক মান সম্মান বাঁচাতে আমি ওখান থেকে বিল দিয়েছি, নয়তো আমাকে সেখানে অপমানিত হতে তো স্যার। আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব, নয়তো বেতন থেকে কেটে নিয়েন। কিন্তু জেফ এই জিনিসটাকে অনেক বড় ধোঁকা বলে মনে করে এবং সে আর্জকে এটা বলে বের করে দেয় যে আমি তোমার উপর ভরসা করেছিলাম কিন্তু এখন আর করতে পারছি না, তুমি অন্তত বিল দেওয়ার আগে আমাকে বলতে পারতে। তো যাই হোক আর্জকে সে বের করে দেয়, আর্জ তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। তো আর্জের যখন এই কাজটা চলে গিয়েছে বুঝতেই পারছো ওর মানসিক অবস্থা কত খারাপ, আবার টাস্ক সার্জেন্টেও সেরকম কোনো কাজ পাচ্ছে না। তো এই জন্য টাকা উপার্জনের জন্য
বাধ্য হয়ে আর্টসকে নিজের রক্ত বিক্রি করতে হয়, কিন্তু এর ফলে আর্টস অনেক অসুস্থ হয়ে পড়ে। আর শরীর দুর্বল হয়ে পড়লে আর্টস করে কি একটা রেস্টুরেন্টে গিয়ে একটু রেস্ট নেয়, কিন্তু তখন রেস্টুরেন্টের দারোয়ান এসে বলে, এই মেয়ে অনেক ঘুমাইছো, এখন রেস্টুরেন্ট বন্ধ হবে, বের হও। তো এরপর আর্টস করে কি মনের দুঃখে বাইরে আসে, দেখে গাড়ি নেই, পুলিশে করে সিকিউর গাড়ি রেকারে নিয়ে গিয়েছে। তো এইবার আর্টস একদম ভেঙে পড়ে। আর গ্যাব্রিয়েল দূর থেকে এইসব দেখছিল যে আর্টসের এই অবস্থা। তো সে আর্টসের কাছে আসে এবং বলে, আমি একজন স্বর্গের অ্যাঞ্জেল। এবং এখানে আমাদের কেনু রিভস ডানা দেখিয়ে বলে, আমি তোমার জীবনের সবকিছুই জানি, তুমি একদম চিন্তা করো না, তোমার জীবনের সামনে ভালো কিছু হবে। এবং গ্যাব্রিয়েল করে কি আর্টসকে তার ভবিষ্যৎ দেখায়, মানে পসিবল ভবিষ্যৎ কি হতে পারে। সে আর্টসের ভবিষ্যৎ হিসেবে দেখায় যে তুমি একটা ফুড ডেলিভারিতে চাকরি পাবে, তবে এই কাজে এতটাই ব্যস্ততা থাকবে যে তুমি প্রসাব করারও সময় পাবে না, তোমাকে প্রসাব করার জন্য বোতল দেওয়া হবে। আর তারপর ভবিষ্যৎ দেখি আরো বলে, আজকে তুমি গাড়িতে ঘুমাচ্ছ, কিন্তু ভবিষ্যতে তুমি আলেনাকে বিয়ে করে আলেনার মায়ের বাড়িতে শিফট হবে, যেখানে আলেনার বোন আর ওর বয়ফ্রেন্ডও থাকে। যদি ওদের 5 সদস্যের জন্য বাড়িটা ছোট, তবে তারপরে এখনকার চেয়ে তো ভালো, তাই না? তো চিন্তা করো ভাই, তুমি জীবন অনেক কষ্ট করছো, কিন্তু ভবিষ্যতে যদি আরো এই ধরনের জিনিসই দেখো, তখন তোমার কেমন লাগতে পারে। তো কি হয়েছে, গ্যাব্রিয়েল মূলত আর্টসকে মোটিভেট করতে গিয়ে উল্টো মনে করে যখন ডিপ্রেসড করে দিয়েছে। তো যাই হোক, গ্যাব্রিয়েল তো একজন ফেরেশতা, তো আর মানুষ নয়, তো আর বুঝতে পারছে না যে একটা মানুষ কিভাবে চিন্তা করে। এবং এখানে গ্যাব্রিয়েল আর্টসকে আরো বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি এখানে বেশি দিন থাকবে না, তোমার একটা চাকরিও হবে, মানে শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা লাগবে না। তারপর আলেনাকে নিয়ে অন্য একটা বাড়িতে শিফট হবে, কিন্তু সেখানেও তোমার কাছে চলার মতো টাকা অনেক কম থাকবে। তোমার পালিত কুকুর যখন অসুস্থ হবে, তোমার কাছে ট্রিটমেন্ট করার মতো টাকা থাকবে না, তবে তুমি হ্যাঁ সুখে থাকবে। তো এটা থেকে আর্টস গ্যাব্রিয়েলকে বলে, দূর, এরকম বালের জীবন যাপন আমার লাগবে না, এরকম জীবন যাপন আমি বাঁচতে পারবো না। তো অ্যাকচুয়ালি গ্যাব্রিয়েলের দেখানো ভবিষ্যৎ দেখে আর্টস মনে করো আরো ডিপ্রেসড, যে ভাই আমি যত চেষ্টা করি তার মানে এই জীবন থেকে বেরোতে পারবো না। কিন্তু গ্যাব্রিয়েল তখন বলে, দেখো আমি এর থেকে বেশি কিছু তো করতে পারবো না, কারণ দেখো আমার ডানা তো ছোট, তাই না, এই জন্য আমার পাওয়ারও কম, কিন্তু আমি তোমাকে মন থেকে সাহায্য করতে চাই, আমি তোমাকে দেখাতে চাই যে তোমার জীবন অনেক দামি। কিন্তু আর্টস তখন গ্যাব্রিয়েলকে বলে, ভাই তুই একটা বালের ফেরেশতা, তুই তো আমাকে আগের চেয়ে বেশি ডিপ্রেসড করে দিয়েছিস, এত বাজে জীবন। কিন্তু জীবন তো হচ্ছে আমার সেই বস ধনী জেফির, আমরা খালি তাদের মতো মানুষদের সার্ভিস দিতেই জন্ম নিয়েছি। কিন্তু এখানে আমাদের অ্যাঞ্জেল তখন বলে, আর্টস তুমি ভুল বলছো, ওর জীবনও কষ্টের, ওর জীবনও সুখের নয়, ওকে অনেক কষ্ট করতে হয়, ও ডিপ্রেশনে রয়েছে। আমি তোমাকে এটা প্রমাণ করে দিব যে জেফের জীবনও পারফেক্ট নয়। কিন্তু আর্টস তখন তর্ক করে বলে, তুমি ঘোড়ার ডিম জানো। কিন্তু তখন গ্যাব্রিয়েল রেগে যায় এবং মানে ফেরেশতা রেগে যায় এবং করে কি আর্টস আর জেফের জীবন পাল্টে দেয়। আর তারপর কাহিনী আবার বর্তমানে আসে, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। তো আমরা দেখতে পাই আর্টস ধনী হয়ে অনেক মজা পাচ্ছে, আর তখন এখানে জেফ আসে আর বলে, স্যার আপনি মিটিং এর জন্য রেডি হন। তো এটা শুনে গ্যাব্রিয়েল মনে মনে ভাবে, মানে আমাদের ফেরেশতা মনে মনে ভাবে, ও শালা এবার বুঝবি মিটিং এ যেতে হবে, মিটিং অত সহজ না এবং ব্যবসা বাণিজ্য তো সহজ না। কিন্তু মিটিং অ্যাকচুয়ালি সহজ ছিল, ওরা মিটিং এ জাস্ট আজাইরা কথা বলে এবং খাবারের বিল কোম্পানির উপর চাপিয়ে দেয়। তো এরপর আর্টস যখন বাড়িতে ফেরত আসে, তখন একজন লোক পুলের হিটার ঠিক করার জন্য আসে। তো লোকটি আর্টসকে জানায় পুলের হিটার একদম নষ্ট হয়ে গিয়েছে, আর হিটার ঠিক করতে $35,000 মানে প্রায় 40 লাখ টাকা লাগবে। তো এইটা শুনে ফেরেশতা গ্যাব্রিয়েল আর্টসকে বলে, দেখেছো কত খরচ, ধনী হয়ে বেঁচে থাকায় কত খরচ। কিন্তু আর্টস বলে, আরে ভাই ধনী হয়ে বেঁচে থাকা খরচ তো হবে, আমার কাছে টাকাও তো বেশি। তো সে মেকানিককে বলে, আরে ঠিক আছে যাও নতুন একটা নিয়ে আসো। আর এরপর আর্টস করে কি সেই দোকানে যায় যেখানে সে এলেনার সাথে কাজ করতো। তো এখানে লক্ষ্যে এলেনা আগের ব্যাপারে সব ভুলে গিয়েছে, মানে স্মৃতি চেঞ্জ হয়ে গিয়েছে আর্টসের ব্যাপারে। তো এই জন্য আর্টস করে কি আজকে এলেনার সাথে গিয়ে নতুন ভাবে পরিচিত হয়। আর এরপর আর্টস করে কি আবারও এলেনাকে সেই রেস্টুরেন্টে নিয়ে আসে, যে রেস্টুরেন্টের আগে গিয়ে তারা খেয়েছিল কিন্তু ভালো খাবার খেতে পায়নি। তো এবার করে কি সবচেয়ে দামি ডিশটা অর্ডার করে, যেটা তারা আগের বার অর্ডার করেনি। কিন্তু আর্টস এত নামি দামি একজন ব্যক্তি যে খাবার শেষ হয়ে পর ওই রেস্টুরেন্টের যে তোমার ওয়েটার, সে এসে বলে, স্যার ম্যানেজার আমাকে বলেছেন আপনাদের কাছ থেকে বিল না নিতে, কিন্তু আপনারা একটা ইনস্টাগ্রামে আমাদের রিভিউ দিয়ে দিন। চিন্তা করো ভাই, তেলা মাথায় তেল দেয় সবাই। তো যাই হোক, ডেটের পরে এলেনা আর আর্টস একে অপরকে জড়িয়ে ধরে। আর এর 1 সপ্তাহ পরে গ্যাব্রিয়েল আর্টসের কাছে আসে এবং বলে, তোমার 1 সপ্তাহ শেষ হয়েছে, তুমি কি এখন আবার আগের লাইফে ফিরে যেতে চাও? গ্যাব্রিয়েল ভাবছে যে এই 7 দিনে হয়তো আর্টস তার পুরনো লাইফটাকে মিস করছে, হয়তো সে আগের লাইফের ভ্যালু বুঝতে পেরেছে। কিন্তু আর্টস গ্যাব্রিয়েলকে বলে, ভাই তুমি কি পাগল লাগে ভাই, সিরিয়াসলি এই লাইফ ছেড়ে আমি কেন যাব, আমি কেন আগের লাইফে ফিরে যাব? তো এখানে আমরা বুঝতে পারি গ্যাব্রিয়েল চাইলেও আর্টসের ইচ্ছা ছাড়া আর্টসের আগের লাইফ ফিরে দিতে পারবে না। অর্থাৎ আর্টস যদি চায় তাহলে সে সারা জীবনও ধনী থাকতে পারবে এবং ধনী জেফের লাইফস্টাইল নিয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু চিন্তা করো আর্টস আগের লাইফে কেন ফিরে যাবে? তো এই কারণে ম্যানেজার মার্থা গ্যাব্রিয়েলকে ডেকে অনেক বকাঝকা করে এবং বলে, তুমি কি করেছো বুঝতে পারছো? তোমাকে আমি কাজ দিয়েছিলাম যে মানুষদের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে, কিন্তু তুমি এমন একটা কাজ করেছো, তুমি এলেনাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে তো বাঁচাতে পারোইনি। আর এই কারণে এলেনার অ্যাক্সিডেন্ট হয় আর ডেট করার সময় পিছিয়ে যায়। আর তাই ডেটটা পিছনের ফলে আর্টস এলেনাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল, ভালো রেস্টুরেন্টে জেফের কথায়, এবং সেখানে তার চাকরি চলে গিয়েছিল। আর সেই জন্যই তোমার ওকে সব দিতে হয়েছে, তুমি আমার কথা শোনি, তার জন্য এরকম হয়েছে। এবং গ্যাব্রিয়েল তুমি যদি এই সবকিছু ঠিক না করো, আমি কিন্তু তোমাকে ফেরেশতা থেকে বরখাস্ত করবো এবং আমি তোমার ডানাও নিয়ে নিচ্ছি। তুমি সবকিছু ঠিক করার পরে আবার তোমার ডানা ফেরত পাবে এবং অ্যাঞ্জেল হতে পারবে, মানে ওকে মানুষ বানিয়ে দেয়। আর এখানে একটা কথা বলি, আমাদের কেনু রিভস মূলত একটা বোকাশোকা অ্যাঞ্জেল, মানে ও যেটা মনে করেছিল সেটা আসলে হয়নি। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা আর্জের পার্টি দেখতে পাই, ফুল পার্টি। তো আমাদের ফেরেশতা গ্যাব্রিয়েল তখন আর্জের সাথে দেখা করতে এসেছে। তো এখানে আমি
আমি কয়েকবার আমাদের ফেরেশতা বলেছি, এটাকে মনে করো একেবারে ধর্মীয় ব্যাপারে নেওয়ার মতো কিছু নেই, এটা জাস্ট একটা কথার কথা আর কি, জাস্ট সিনেমার প্রয়োজনে একটা মুদ্রা দোষ হিসেবে বলা হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই আজকে কিন্তু আর্টস ছাড়াও বাকি সবাই গ্যাব্রিয়েলকে দেখতে পাচ্ছে, কারণ গ্যাব্রিয়েল মানুষ হয়ে গিয়েছে। তো গ্যাব্রিয়েল তখন আর্টসকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি যা এখানে করেছো তা কি জেফের সাথে অবিচার করা হচ্ছে না? কিন্তু আর্টস বলে, তাতে আমার কি ভাই। আর তখনই রেগে গ্যাব্রিয়েল করে কি জেফের স্মৃতিশক্তি ফিরিয়ে দেয়। তো জেফ তখন এটা দেখে অবাক হয়, সে নিজের বাড়িতে সে নিজে কাজ করছে অ্যাসিস্ট্যান্ট, তো এত বড় শক জেফ সহ্য করতে পারে না, সে জ্ঞান হারায়। আর জ্ঞান ফেরার পরে জেফকে সব খুলে বলা হয়। তো সব শুনে জেফ আর্টসকে বলে, ভাই তুমি আমার আগের লাইফ আমাকে ফিরিয়ে দাও, চলো আমরা এখন একটা ডিল করি, তুমি যদি আগের লাইফে ফিরে যাও তাহলে আমি তোমাকে $2,00,000 দেবো। তো এই কথা শুনে আর্টস চিৎকার করে বলে, আরে ভাই তোমার ঘড়ির দামই তো $3 কোটি, মানে $3,00,000, তুমি কত নিচ একটা লোক, মানে চিন্তা করো কে নিচ লোক। বাট তখন গ্যাব্রিয়েল বলে, ভাই এভাবে করা যাবে না, তোমরা লোভ দেখিয়ে একে অপরের লাইফ চেঞ্জ করতে পারবে না। আর তখন জেফ আর্টসকে বলে, ভাই দেখো আমি জানতাম না তোমার থাকার জন্য কোনো বাড়ি ছিল না, তোমার অবস্থা এত খারাপ, তা না হলে আমি তোমাকে বের করে দিতাম না, কিন্তু তুমি একটা ভুলের জন্য আমার পুরো লাইফটা চুরি করে নেবে ভাই। তো তখন গ্যাব্রিয়েল আর্টসকে বোঝে আর আর্টস রাজি হয়ে যায়, কিন্তু আর্টস বলে আমাকে কিছুদিন সময় দাও, আমি এই লাইফ থেকে আরো কিছুদিন এনজয় করতে চাই, তারপর আমি আবার আগের লাইফে ফেরত যাবো। তো এটা শুনে জেফ বলে, আচ্ছা ঠিক আছে। কিন্তু আর্টস তখন জেফকে একটা চ্যালেঞ্জ দেয়, আমি যদি এই কয়দিন তোমার জীবন যেমন করি তাহলে তুমি কয়দিন আগে আমার জীবন পালন করে আসো, তুমি যাতে বুঝতে পারো গরিব মানুষের জীবন কত কষ্ট। তো এই কথা শুনে জেফ বলে, দেখ ভাই আমি যদি তোর জায়গাতেও থাকতাম তাহলে আমিও খুব অল্প সময়ে আবারও গরিব থেকে ধনী হতে পারতাম। তো এই কথা বলে জেফ করে কি বাড়ি থেকে বের হয় এবং গ্যাব্রিয়েল থেকে আটকে বলে, ভাই আমাকে সাথে নিয়ে যাও, আমারও থাকার জায়গা নাই। তো এরপর জেফ রাজি হয় এবং দুজনে মিলে হোটেলের রুমে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে হোটেল স্টাফ এসে ওদের দুজনকে ডাকে এবং বলে, তোমরা এখনো চেক আউট করনি, যদি এখন চেক আউট না করো তাহলে কিন্তু আরেক দিনের টাকা দিতে হবে, মানে হোটেলে যারা থেকেছো তারা জানো আর কি, একটা নির্দিষ্ট টাইম থাকে চেক আউটের। কিন্তু জেফ তখন স্টাফকে বুঝিয়ে বলে, রাতের মধ্যে আমরা টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো পরের দিন জেফ করে কি ওই টাস্ক সার্জেন্টে কাজ করা শুরু করে। আর আর্জের মতো সেও এখন আর্জের ওই পুরোনো গাড়িটা ইউজ করতে যায়, কিন্তু ওই গাড়িতে 360 ডিগ্রির ক্যামেরা ছিল না, মানে ব্যাক করা অনেক সমস্যা ছিল। 360 ডিগ্রির ক্যামেরা মানে হচ্ছে কি ওই যে গাড়ির চারদিকে ক্যামেরা থাকে, ওইটা দিয়ে তুমি ইজিলি গাড়ি ব্যাক করতে পারবে বা ঘোরাতে পারবে। তো ওইটা যেহেতু ছিল না, ও গাড়ি ঘোরাতে গিয়ে অন্য গাড়ির সাথে পেছনে লাগিয়ে দেয় আর তারপর সেখান থেকে পালায়। তবে গ্যাব্রিয়েল তার দিক থেকে জেফকে সম্পূর্ণ সাহায্য করে। তো এখানে জেফ বুঝতে শুরু করে যে গরিব মানুষ কত কষ্ট করে বেঁচে থাকে, কারণ কোম্পানি ইদানিং রোবট মানুষদের জায়গায় রোবট দিয়ে কাজ করাচ্ছে। এবং এরপর একটা কাস্টমারকে জেফ যখন খাবার ডেলিভারি করে, সে খাবার কম পায় বলে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু জেফ তখন বলে, ভাই এই খাবারটা তো আমি প্যাক করিনি, আমি তো জাস্ট নিয়ে এসেছি। কিন্তু কাস্টমার উল্টো ওর উপরই রাগে এবং বলে, তোকে আমি এক্সট্রা রেটিং দেবো। তো পুরো দিন কাজ করার পরে জেফ জানতে পারে আজ সারাদিনে সে যে কাজ করেছে সেটার পেমেন্ট এক সপ্তাহ পরে পাবে। এবং জেফ হিসাব করে দেখে আজকে সে যে টাকা ডেলিভারিতে উপার্জন করেছে তার থেকে তো বেশি পেট্রোলই খরচ হয়েছে, মানে অত সহজও না দুনিয়া। এবং আজকে রাতে তাদের কাছে কোনো টাকা নেই, তাদেরকে গাড়িতেই ঘুমাতে হবে। আর অন্যদিকে আর্টস, তো এক রাতে আর্টস করে কি এলেনাকে জিজ্ঞাসা করে, এই সপ্তাহ ছুটির দিনে তুমি কি আমার সাথে প্যারিসে যাবে? কিন্তু এলেনা বলে, দেখো আমি ইউনিয়ন বানাতে চাই আর সেজন্য শ্রমিকদের সাথে একটা মিটিং রয়েছে। বাট আর্টস বলে, মিটিং অন্যদিন রাখো। অ্যাকচুয়ালি আর্টস চাচ্ছে এই সবকিছু বিক্রি করে ওরা একবারে প্যারিসে চলে যাবে, মানে ওই কষ্টের জীবনে ফেরত যাওয়ার চেয়ে প্যারিসে গিয়ে সেটেল হওয়া ভালো। কিন্তু এসবের মাঝে আর্টস আর এলেনার কথা কাটাকাটি হয় এবং এলেনার এটা পছন্দ হয়নি যে আর্টস তার কাজকে ছোট করে দেখছে, মানে ও একটা ভালো কাজ করতে চাইছে শ্রমিকদের উন্নয়নের জন্য। তো এই জন্য এলেনা আর্টসকে বলে, আমি যত ছোট কাজই করি না কেন আমার জন্য সেটাই ভালো। আর তুমি এই যে আলিশান বাড়িতে থাকো না, আমি হয়তো সাধারণ জীবন যাপন করি, গরিব বাড়িতে থাকি, কিন্তু আমি অনেক সুখে আছি। তো যাই হোক, এলেনা চলে যাওয়ার পরে আর্টস কিছুটা কষ্ট পায় আর তাই দুঃখে আর্টস করে কি গাড়ি ড্রাইভ করতে করতে এলেনাকে মেসেজ করতে থাকে এবং রিপ্লাইয়ের আশায় মোবাইলের দিকে তাকিয়ে থাকে, যে কারণে আর্জের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো গ্যাব্রিয়েল তখন জেফকে জানায় যে আর্জের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, শালা কোমায় চলে গিয়েছে। আর এখানে লক্ষ্য গ্যাব্রিয়েল তো জেফের গাড়িতে ছিল। আর এই কথা শুনে গ্যাব্রিয়েল চিৎকার করে বলে, ভাই এটা না তোমার কাজ ছিল যে মোবাইল চালানোর সময়, গাড়ি চালানোর সময় তাদের মোবাইল চালানো আটকানো যাতে অ্যাক্সিডেন্ট না হয়। গ্যাব্রিয়েল তখন বলে, ভাই আমি কিভাবে বাঁচাবো, আমি তো ফেরেশতা আছি নাকি, আর তাছাড়া আমি তো তোমার সাথে আছিলাম, তবে হ্যাঁ ও কোমা থেকে বেরোক সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিন্তু জেফের সমস্যা তো এখন আরো বেড়ে গিয়েছে, মানে এইভাবে ও জীবনযাপন করতে পারছে না। ও গ্যাব্রিয়েলকে বলে, ভাই এটা আমার লাইফ না, আমি লাইফে কষ্ট করে অনেক এসেছি বলে আমি এখন এই পজিশনে এসেছি, তো এটা তো আমার লাইফ না, এখন আমি এই কষ্ট করতে পারবো না, আমার সবকিছু ঠিক করে দাও, তুমি আমাকে কি বানিয়ে দিছো ভাই। আর এইদিকে আমরা দেখি আর্টসকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে না বাঁচাতে পারার কারণে ম্যানেজার গ্যাব্রিয়েলকে পুরোপুরি স্বর্গের কাছ থেকে বের করে দিয়েছে। কিন্তু গ্যাব্রিয়েল তো এখন তোমার ফেরেশতাই নেই, ওর তো কাজে এটা না, ও কিভাবে পারবে। তো যাই হোক, গ্যাব্রিয়েল এখন মনে করো যে পুরোপুরি পাওয়ারলেস, মানে এতদিন তো তার খেতে হতো না, কিছুটা পাওয়ার ছিল, যেমন ওই যে জেফকে স্মৃতি এনে দিল, কিন্তু এখন ওই পাওয়ারও নেই, ও ডাইরেক্ট মানুষ হয়ে গেছে। তো গ্যাব্রিয়েলের মানুষ হওয়ার পর অনেক ক্ষুধা লাগে, তো এই জন্য জেফ তাকে শিখায় যে কিভাবে বার্গার খেতে হয়। তো গ্যাব্রিয়েল প্রথমবার যখন খাবার খায় অনেক ভালো লাগে, কিন্তু সারা বুঝবি যখন হাগামোতার পেয়ে আসবো তখন বুঝবি। তো যাই হোক, অনলাইনে চেক করে দেখে যে অ্যাক্সিডেন্টের কোমা থেকে ফিরতে 2 সপ্তাহের মতো সময় লাগে। তো এই জন্য গ্যাব্রিয়েল চিন্তা করে সে তার পুরনো কোম্পানিতে যাবে, যে কোম্পানিতে সে জব করতে বা বড় পজিশনে ছিল, এবং সে যেহেতু ওই কোম্পানির সবকিছু সম্পর্কে জানে, সে ওইখানে গিয়ে ইন্টারভিউ দিবে, তার অভিজ্ঞতার কথা বলবে এবং তাকে জবে নিয়ে নেবে। কিন্তু ওই কোম্পানি থেকে উল্টো জেফকে বের করে দেওয়া হয়, কারণ তারা তাকে জিনিয়াস না ভেবে হ্যাকার ভেবে বসেছে, যে ভাই তুই আমাদের কোম্পানির সম্পর্কে এত তথ্য কিভাবে জানিস, চিন্তা করো। আর এইদিকে
বারবার কল দেওয়ার পরেও হসপিটালের স্টাফ আরজের ব্যাপারে কিছুই বলতে যাচ্ছে না, কারণ তারা কোনো পেশেন্টের পার্সোনাল ইনফরমেশন লিক করতে পারে না। আর এরই মাঝে গ্যাব্রিয়েল মানুষের মতো বিহেভ করা শুরু করে। মনে করো নতুন নতুন মানুষ হয়েছে, সে নতুন নতুন ইন্টারনেট ব্যবহার করা শিখেছে এবং সে ইন্টারনেটে দেখিয়ে বলে এই দেখো দেখো ছোট একটা হাতি, আর এই দেখো এটা সানি লিওন। তো যাই হোক গ্যাব্রিয়েলের ব্যবহারে বিরক্ত হয়ে জেব তখন বলে ভাই এখন তোকেও কোনো কাজ করতে হবে, আমি একা দুজনে খরচ উপার্জন করতে পারছি না। তো এই জন্য গ্যাব্রিয়েল করে কি একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজ নেয়। আর কিছুদিন পরে সে যখন স্যালারি পায় সে দেখে ভিন্ন ভিন্ন ট্যাক্স, আর এই ট্যাক্স দেখে ওর মাথা খারাপ হয়ে যায়। আর তাই গ্যাব্রিয়েল রেগে বলে আমি কাজ করে স্যালারি পেয়েছি কিন্তু সরকার তো সব ট্যাক্স কেটে নিয়েছে, এটা কেমন কথা? আর তখন গ্যাব্রিয়েলের সাথে কাজ করার লোকটি বলে তার মানে তোমাকে হয়তো আর একটা কাজ বাড়তি করতে হবে, আর আমি নিজেও 3টা কাজ করি একসাথে। মানে বিষয়টা বুঝতে পারছো আমেরিকায় কত ঠেলা, মানে ওই সব জায়গায় তোমার ট্যাক্স কাটে, প্রচুর ট্যাক্স আয়ের উপরে। তো যাই গ্যাব্রিয়েল এখন মানুষের বুঝতে পারছে যে ভাই ঠেলার নাম বাবাজি। আর অন্যদিকে আমরা দেখি আর্টস কোমা থেকে ফিরে আসে, আর তখন নার্স এসে আর্টসকে বলে দুজন লোক আপনার ব্যাপারে অনেক জিজ্ঞাসা করছে, যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে আপনি কল করে কথা বলে নিন। আর তখন আর্টসের মাথায় একটা প্ল্যান আসে, আর তাই সে নার্সকে বলে যখন কোনো রোগী কোমা থেকে বের হয় কখনো কখনো তাদের তো স্মৃতিশক্তি চলে যায়, তাই না? তো এই কথায় নার্স বলে হ্যাঁ হতেই পারে। আর্টস তখন সিদ্ধান্ত নেয় এখন থেকে সে স্মৃতিশক্তি চলে গিয়েছে এই নাটক করবে। ভাই বুঝতে পারছো এটা হচ্ছে ইন্ডিয়ান উপমহাদেশের মানুষের বুদ্ধি ভাই, মানে পাকিস্তান বাংলাদেশি ইন্ডিয়ানরা হলে যেটা করতো আর যে পোলাটা সেইটাই দেখাচ্ছে। তো যাই হোক এইদিকে আমরা দেখি যে ফুড ডেলিভারি অর্ডার পেয়েছে, কিন্তু ডেলিভারি অ্যাড্রেসটা ছিল ওর বাড়িতেই। তো জেব বুঝতে পারে আর্টসের শালা তো কোমা থেকে উঠছে, এখানে আমার লাইফ নিয়ে বসে রয়েছে। তো জেব বুঝতে পেরে সেখানে যায়, অনেক রেগে নিয়ে গিয়েছে, কিন্তু এখানে আর যে করে কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলার নাটক করে এবং জেবকে জিজ্ঞাসা করে তুমি কি বলছো, আমি কি তোমাকে চিনি, আমার তো কোনো কিছু মনে নেই, কি তুমি বলো তো? তো জেব বেচারা এখানে কনফিউশনে পড়ে যায় যে এই শালা কি সত্যি স্মৃতিশক্তি হারিয়েছে নাকি ভান ধরছে। তো জেব সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসে গ্যাব্রিয়েলকে যখন এইসব কথা বলে যে আর যে এরকম ভাব ধরছে, তখন গ্যাব্রিয়েল এই কথা শুনে অনেক ভেঙে পড়ে, কিন্তু জেব তাকে ভরসা দেয় টেনশন করেন একটা কিছু হবে। আর এদিকে গ্যাব্রিয়েল ভাবে আমি যদি এলেনার উপর কাজ করি তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর গ্যাব্রিয়েল মদন করে কি এলেনের মিটিং এ যায়, যেখানে এলেনা শ্রমিকদের অধিকার সম্পর্কে কথা বলছিল। তো গ্যাব্রিয়েল তো ওর তো কোনো আইডিয়া নেই, ও তো একজন মনে করো যে অ্যাঞ্জেল। তো ওখানে গিয়ে ভাষণ দিতে শুরু করে অনুপ্রেরণা যোগানোর জন্য শ্রমিকদেরকে, কিন্তু উল্টো হয় এবং ওকে ধরে সিকিউরিটি গার্ড বের করে দেয়। এর সাথে সাথে ইউনিয়ন বোর্ডও ভেঙে যায়। তো গ্যাব্রিয়েল তখন দুঃখে নিরাশ হয়ে মদ খেতে শুরু করে, আর তখন তার স্বর্গের বন্ধু ফিলিপ এসে তাকে বুঝিয়ে পার্টিতে নিয়ে যায় এবং সেখানে গ্যাব্রিয়েলের সাথে একজন মহিলার দেখা হয় যাকে সে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এর আগে বাঁচিয়েছিল, কিন্তু ওই মহিলা ওকে কোনো বার্তাই দেন। আর এইদিকে জেফের ফুড ডেলিভারি অ্যাপটা বন্ধ হয়ে যায়, কারণ ওই জায়গাতে এখন রোবট কাজ করছে। তো জেফ বুঝতে পারে এখানে যে বেকারত্ব ভাই কতটা কঠিন। তো যাকে এবার জেফ করে কি তার বাড়িতে একটা পার্টিতে যায় যেখানে আরজে আজকে সবার স্টার এবং এলেনা সেই পার্টিতে ওয়েটারের কাজ করছে। তো পার্টি শেষে এলেনা করে কি আরজেকে বলে আমি এখন গাড়িতে ঘুমাই, আর আমি চাইলেই তোমার সাথে প্যারিসে যেতে পারতাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার লেভেলে যে মানুষগুলো কষ্ট করছে আমি তাদের জন্য লড়াই করব, তাদের জীবনে আমি সুখ আনবো। কারণ আমাদের মতো মানুষরা যদি আমাদের কষ্ট না বোঝে, আমরা যদি এখান থেকে পালিয়ে সুন্দর জীবনের জন্য চলে যাই, তাহলে আমাদের কথা কে বলবে, কে আমাদের মতো লোকদের উপকার করবে? কারণ আমাদের লেভেলে তো কেউ বসবাস করেনি। তো এইসব কথা শুনে আরজের মন ছুঁয়ে যায়। আর ওই দিন রাতে জেফ লুকিয়ে কয়েকবার ঘড়ি নেওয়ার জন্য আরজের রুমে যায়, কিন্তু আরজে চোর ভেবে ওর উপর গুলি চালায় এবং এইখানে সকল সত্যটা সামনে আসে। মানে আরজে ধরা পড়ে যায় যে সে আসলে নাটক করছিল, তার স্মৃতি সব ঠিকই আছে এবং আরজে বলে ঠিক আছে আমি আগের লাইফে ফেরত যেতে চাই। বাট আমাদের মদন অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল বলে না না আজকে না, থাক, যতক্ষণ না তুমি তোমার আগের লাইফের গুরুত্ব বুঝতে পারছো তোমাকে আগের লাইফ ফেরত দেওয়া হবে না। তো এরপর আরজে জেফ আর গ্যাব্রিয়েল একসাথে থাকতে শুরু করে, তিনজন একসাথে খায়, হাসি, শান্তিতে কাটায়। আর তারপর ওই ম্যানেজার মানে অ্যাঞ্জেলদের ম্যানেজার মার্থা গ্যাব্রিয়েলের কাছে আসে এবং বলে দেখো পথভ্রষ্ট আত্মা বলে কিছু হয় না। সে বলে যে সব পথভ্রষ্ট আত্মাদের কাছে অ্যাঞ্জেলরা যায় না, কারণ পথভ্রষ্ট পুরো দুনিয়াতেই অনেক রয়েছে। সব পথভ্রষ্ট আত্মাদের জন্য কোনো অ্যাঞ্জেল নয়, বরং একটা সঠিক মানুষের প্রয়োজন। মানে বিষয়টা বুঝো ব্যাপারটা। ধরো অ্যাঞ্জেল তো আসলে বাস্তবে কারোর সামনে আসে না, লাগে একটা সঠিক মানুষ, তার কাছ থেকে বুদ্ধি পাবে, উৎসাহ পাবে, সেইটা একজন মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়। তবে গ্যাব্রিয়েল যেহেতু মদ না মার্কা, ওর বসের কথা বা ম্যানেজার মার্থার কথা বুঝতে পারে না, কিন্তু পরে সে যখন আর্টস আর এলেনাকে দেখে যে দুজন আবারও শ্রমিক ইউনিয়নের জন্য লড়ছে এবং ওর মতো গরিব মানুষদের জন্য কাজ করছে, তখনও বুঝতে পারে যে না এইটাই মনে হয় বুঝিয়েছে। এবং আরজেও কিন্তু বুঝতে পেরেছে যে এইটাই জীবন, সঠিক মানুষের সাথে একসাথে স্ট্রাগল করা অনেক মজা। তো যাই হোক ওই দিন রাতে তারা তিনজনে একসাথে ডান্স করতে যায়। তো এখানে আমাদের অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল খুব ভালো ডান্সার হয়ে গিয়েছে, তবে সে খুব উদাস। আর তখন আরজে জিজ্ঞাসা করে কি হয়েছে। গ্যাব্রিয়েল বলে আমি যদি তোমাদের ছেড়ে চলে যাই, আবারও স্বর্গের অ্যাঞ্জেল হয়ে যাই, তাহলে তোমার আর জেফের মতো বন্ধু আমি হারিয়ে ফেলবো, আর কখনোই তোমরা আমাকে দেখতে পাবে না। তো আরজে তখন হেসে বলে আমি খুব খুশি যে আমি তোমাকে পেয়েছিলাম, আমার এখন আগের আরজের লাইফেও বাঁচতে সমস্যা নেই, আমার ভেতর সেই মানসিক শক্তি রয়েছে, আমি জানি সবকিছু চেঞ্জ করতে পারবো। তো এরপর সবকিছু বদলে যায়। আর যে সেই পার্কিং এ দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, জেফ আগের লাইফে ফেরত এসেছে। আর যে তার গাড়িতে একটা পার্কিং টিকিট দেখতে পায়, কিন্তু সেটাকে আগেও পে করে দিয়েছে, আর এটা অবশ্যই জেফ করেছে ওর বস। তো এরপর আর যে তার বাবাকে সত্যটা বলে যে সে তার লাইফ অনেক স্ট্রাগল করছে, আর বাবা তাকে বুকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক এরপর জেফ করে কি কোম্পানিতে কিছু পরিবর্তন নিয়ে আসে তার নিজের কোম্পানির। সে বলে আমার কোম্পানিতে সবচেয়ে নিচের শ্রেণীতে যারা রয়েছে তাদের
তাদেরকে ভালো বেতন দেবে এবং এবং বিশেষ করে যারা ডেলিভারির কাজ করে ওদেরকে সবচেয়ে বেশি বেতন দাও। তো যাই হোক, এদিকে আর যে তার টাস্ক জব ছেড়ে গিগ ইকোনমির উপর ব্লগ লেখা শুরু করে। মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন নিউজ আর্টিকেল বা বিভিন্ন টিভি চ্যানেলের জন্য সে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছে আর কি। ফর এক্সাম্পল, যে একটা সাধারণ মানুষ কি ধরনের স্ট্রাগল করছে, কি কষ্ট রয়েছে, এই ধরনের আর্টিকেল আর কি। আর সে এলেনেকেও বিয়ে করেছে এবং তার বাবার এলেনেকে নিয়ে কষ্টের মধ্যেই, মানে ওই যে স্বপ্ন দেখিয়েছিল গ্যাব্রিয়েল যে এইটা তো লাইভ হবে, ওই কষ্টের মধ্যেই সুখে জীবন যাপন করা শুরু করে দিয়েছে। আর শেষ দৃশ্যে আমরা আরজেকে দেখতে পাই যে সে একটা সিট খালি রেখেছে এবং গ্যাব্রিয়েলের যে ফেভারিট ডিশটা ছিল সেই ডিশটা তাকে উৎসর্গ করে টেবিলে রেখে দিয়েছে। মানে গ্যাব্রিয়েলকে তারা কখনোই ভুলবে না। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমার প্লট ঠিক ছিল, সবই ঠিক ছিল, কিন্তু সিনেমার কাহিনীতে একটু ঝামেলা ছিল। সিনেমার ফিনিশিং এর চেয়ে সুন্দর হতে পারতো। তো আসলে যে আমরা মনে করি যে প্রতিষ্ঠিত হইলেই যে একেবারে লাইফে সুখ আসবে, ব্যাপারটা এরকম না। প্রতিষ্ঠিত হওয়ার সাথে পজিশনের সাথে সাথে অনেক বেশি চাপ আসে। তোমরা মনে করো যে আমি র্যান্ডম ভিডিও চ্যানেল নিয়ে কাজ করি, বাট এটা না। র্যান্ডম ভিডিও চ্যানেলের বাইরে আমি রেগুলারলিও তোমার এআই প্রজেক্টে কাজ করছি, আমেরিকান এআই প্রজেক্ট অনেকগুলো। তার মধ্যে কিছু সাকসেস, কিছু এখনো সাকসেস হয়নি। এছাড়াও নতুন নতুন অনেক কিছু নিয়ে রিসার্চ করতে হয়, কারণ এই পজিশন ধরে রাখার যে একটা প্যারা, একটা চাপ, এটা খুবই কষ্টজনক একটা ব্যাপার। আসলে হ্যাপিনেস জিনিসটা এত সহজ না। তুমি ভিন্ন ভিন্ন একটা জায়গায় যখন দাঁড়াবে, একটা পজিশনে যাবে, তখন দেখবো ওই পজিশনের প্যারাটা কি বলবো আমি জানি না। তো আমি বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো। টেক কেয়ার।